শর্তভঙ্গের দায়ে ইসরায়েলি জিম্মি মুক্তির সময় পিছিয়ে দিল হামাস। যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলছে তেল আবিব। পশ্চিম তীরে দখলদার বাহিনীর হামলা অব্যাহত। ট্রাম্পের গাজা দখলের ঘোষণা প্রত্যাখ্যান আরব বিশ্বের। ওয়াশিংটনকে বার্তা দিল কায়রো। হঠকারিতায় মধ্যপ্রাচ্যে প্রভাব হারাচ্ছে যুক্তরাষ্ট্র, মত বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্রে ঢোকা ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। উদ্বিগ্ন কানাডা, যুক্তরাজ্য। কোন কোন দেশ আওতায় আসবে এখনও অস্পষ্ট। পুতিনের শর্ত মানলেই যুদ্ধ বন্ধের আলোচনা, জানালো মস্কো। এবং উত্তরাধিকার কর আরোপের প্রতিবাদে যুক্তরাজ্যে আবারও কৃষক আন্দোলন। ট্রাক্টর নিয়ে রাস্তা অবরোধ। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল বসনিয়া। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিনাতারা যশোয়া। গাজা দখল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব নাকচ করেছে আরব দেশগুলো। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে একথা জানান মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। বৈঠকে যুদ্ধ বিধ্বস্ত গাজা পুনর্গঠনের গতি বাড়ানোর উপর জোর দিয়েছেন তিনি। এদিকে মার্কিন গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ফিলিস্তিনিদের গাজায় ফেরার অধিকার দেয়া হবে না। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠন সহ ট্রাম্পের সাম্প্রতিক পরিকল্পনার বিষয়টি গুরুত্ব পায় বৈঠকে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি জানান, গাজা দখল নিয়ে ট্রাম্পের প্রস্তাব নাকচ করে দিয়েছে আরব দেশগুলো। আরব নেতারা ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছে বলেও জানান তিনি। এ সময় যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনের প্রতিও গুরুত্বারোপ করেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী। গাজায় কাজের গতি বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেন। বলেন, আন্তর্জাতিক মহলের উচিত ফিলিস্তিনিদের ওপর চলমান অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া ও তাদের বৈধ অধিকার ফিরিয়ে দেয়া। এদিকে গাজা দখল নিয়ে একের পর এক বেপরোয়া মন্তব্য করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে চলছে আরব দেশগুলোর মধ্যে উত্তেজনা। নিন্দার পাশাপাশি বিভিন্ন দেশ জানিয়েছে তীব্র প্রতিবাদ। এর মধ্যে সোমবার মার্কিন গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনিদের গাজায় ফেরার অধিকার দেয়া হবে না। গাজা বসবাসযোগ্য নয় উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, গাজাবাসীর জন্য স্থায়ী জায়গা গড়ে তোলার পরিকল্পনা করছেন তিনি। কাকুলি আখতার, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনার পর থেকেই যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের মধ্যে দূরত্ব বাড়ছে। বার্তা সংস্থা এএফপিকে বিশ্লেষকরা জানান, ট্রাম্পের এমন পরিকল্পনা সৌদি আরব ইসরায়েলের সম্পর্ক গড়ে তোলার পরিকল্পনাকে সফল হতে দেবে না। ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে আঞ্চলিক সমর্থন গড়ে তুলতেই কায়রোতে জরুরি আরব সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে মনে করছেন এই বিশ্লেষকরা। সৌদি আরব যদি ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তবে তা মধ্যপ্রাচ্যের রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে। ইসরায়েল ও সৌদি আরবের সুসম্পর্ক স্থাপনের ক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে ইচ্ছুক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রথম মেয়াদে তিনি আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেন। সেই সময় তিনি আশা প্রকাশ করেন যে সৌদি আরবও এই চুক্তির অংশ হবে, যদিও সৌদি আরব তা করেনি। এবার ট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনা তার এই আকাঙ্ক্ষা পূরণ হতে দেবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্পের এমন নীতি প্রকৃতপক্ষে সৌদি আরবের জন্য ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার দরজা বন্ধ করে দিয়েছে। ফিলিস্তিনের বাসিন্দাদের মিশর ও জর্ডানে পাঠানোর বিষয়ে ট্রাম্পের ঘোষণার বিরোধিতা করেছে মধ্যপ্রাচ্যের প্রায় সবকটি দেশ। তবে এর মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন, সৌদি আরবের পর্যাপ্ত জমি আছে। তারা চাইলে তাদের ফাঁকা ভূখণ্ডে ফিলিস্তিনিদের জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে। বার্তা সংস্থা এএফপিকে বিশ্লেষকরা জানান, যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলের এমন অবস্থানে মর্মাহত আরব দেশগুলো। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রতি মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিরূপ মনোভাব তৈরি হবে বলে মনে করছেন তারা। বার্তা সংস্থা এএফপি জানায়, ফিলিস্তিন ইস্যুতে আলোচনার জন্য আগামী 27 ফেব্রুয়ারি মিশরে আরব দেশগুলোর জরুরি সম্মেলনের আয়োজন করা হয়েছে। ফিলিস্তিন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে আঞ্চলিক সমর্থন গড়ে তুলতে কায়রো এই সম্মেলনের আয়োজন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ ট্রাম্পের প্রস্তাবের নিন্দা জানিয়ে ফিলিস্তিন সংকট নিরসনে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের উপর জোর দেবে বলে ধারণা করা হচ্ছে। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ।
যুক্তরাষ্ট্রে ঢোকা সব ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর 25% শুল্ক আরোপ করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডা ও যুক্তরাজ্য এই নীতির প্রভাব নিয়ে উদ্বিগ্ন। ট্রাম্প আরও জানান, পাল্টা শুল্ক আরোপ করবেন এমন দেশগুলোর বিরুদ্ধে যারা ইতিমধ্যে মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে। তবে শুল্কের আওতায় কোন দেশ আসবে তা স্পষ্ট করেননি তিনি। ট্রাম্পের একের পর এক নির্বাহী আদেশে নড়ে চড়ে যাচ্ছে গোটা বিশ্ব। বিতর্কিত মন্তব্যের মতো দিয়ে যাচ্ছেন বিতর্কিত সব শুল্ক আরোপের ঘোষণা। এবার যুক্তরাষ্ট্রে ঢোকা সব ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর 25% শুল্ক আরোপ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও জানিয়েছেন, পাল্টা শুল্ক আরোপ করবেন এমন দেশগুলোর বিরুদ্ধে যারা ইতোমধ্যে মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ করেছে। তবে শুল্কের আওতায় কোন দেশ আসবে তা স্পষ্ট করেননি তিনি। কানাডা এবং যুক্তরাজ্য এই নীতির প্রভাব নিয়ে উদ্বিগ্ন। কানাডা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ইস্পাত ও অ্যালুমিনিয়াম রপ্তানিকারক দেশ। এই পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারাও প্রস্তুত। যুক্তরাজ্য এই নীতি নিয়ে আলোচনা শুরু করেছে, তবে তারা এখনও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছে। এদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির পাল্টা পদক্ষেপ হিসেবে কয়লা, এলএনজি, অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি এবং গাড়ির উপর শুল্ক আরোপ করেছে চীন। তারা মার্কিন কোম্পানি গুগলের বিরুদ্ধে এককভাবে তদন্ত শুরু করেছে। বিশ্বের অন্যান্য দেশও এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাচ্ছে। ইউরোপীয় কমিশন এই শুল্ককে অযৌক্তিক বলে অভিহিত করেছে। এমনকি বাণিজ্যিক বিষয়গুলোকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার না করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে চীন। নাদিম মারজান, সময় সংবাদ। দক্ষিণ আফ্রিকায় মানবিক সহায়তা বন্ধ করে দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব নিয়ে উঠেছে নানা প্রশ্ন। শুধুমাত্র রাজনৈতিক পক্ষপাতিত্বের উপর ভিত্তি করে একটি দুর্গত দেশে ত্রাণ সহায়তা বন্ধ করে দেয়া ট্রাম্প একজন দেশ প্রধান হওয়ার যোগ্য নন বলে মনে করছেন তারা। এদিকে শ্বেতাঙ্গ আফ্রিকানদের ট্রাম্প যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার প্রস্তাব তুললেও তা প্রত্যাখ্যান করেছেন বাসিন্দারা। নানা অভিযোগ ও মন গড়া অজুহাত দেখিয়ে একের পর এক নির্বাহী আদেশ জারি করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই দুর্গত দেশগুলোতে ত্রাণ সহায়তা বন্ধ করে দেয়ায় বিশ্বজুড়ে সমালোচিত হচ্ছেন তিনি। শুক্রবার দুর্দশা জর্জরিত দক্ষিণ আফ্রিকাতেও অনির্দিষ্টকালের জন্য ত্রাণ সরবরাহ বন্ধ রাখতে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। একই নির্বাহী আদেশে শ্বেতাঙ্গ আফ্রিকানদের যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ারও প্রস্তাব দেন ট্রাম্প। তবে ট্রাম্পের এই আচমকা সিদ্ধান্তে ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার বাসিন্দারা। তাদের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ত্রাণ বন্ধ করার সিদ্ধান্ত ট্রাম্পের হঠকারিতার পরিচয় বলে মনে করেন তারা। এমন একজন ব্যক্তি আদৌ হোয়াইট হাউসের গদিতে বসার যোগ্য কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা। এমনকি পক্ষপাতিত্বের ভিত্তিতে গুটি কয়েক মানুষকে শরণার্থী খেতাব দিয়ে বাকিদের অগ্রাহ্য করে যাওয়ার ব্যাপারটি নিয়েও চলছে আলোচনা সমালোচনা। ট্রাম্প সহায়তা বন্ধ করে দেয় আমাদের স্বাস্থ্য খাতে প্রভাব পড়ার পাশাপাশি বেকারত্ব অনেক বেড়ে যাবে। তার এই সিদ্ধান্তে আমরা মর্মাহত। আমার মনে হয় উন্নত দেশগুলোর উচিত দক্ষিণ আফ্রিকায় তাদের স্বেচ্ছাচারিতা বন্ধ করা। বাছাই করা কিছু দেশকে শরণার্থী আখ্যা দিয়ে বাকি দেশগুলোকে অগ্রাহ্য করছেন ট্রাম্প। এই যেমন তাদের প্রতিবেশী মেক্সিকোর শরণার্থীদের দেশ থেকে বের করে দিচ্ছেন তিনি, কিন্তু আমাদের শ্বেতাঙ্গদের আশ্রয় দিতে চান শুধুমাত্র পক্ষপাতিত্বের খাতিরে। আমার মনে হয় না তিনি আদৌ প্রেসিডেন্ট হবার যোগ্য। ট্রাম্পের আশ্রয় দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গরাও। দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের অধিকার বিষয়ক দুটি সংগঠন আফ্রি ফোরাম ও সলিডারিটি মুভমেন্ট জানায় তারা তাদের নিজ দেশে থাকতেই আগ্রহী। নিজেদের সংস্কৃতি আঁকড়ে ধরেই তারা বাঁচতে চান বলে মন্তব্য করেন সংগঠনটির সদস্যরা। এদিকে দক্ষিণ আফ্রিকার সরকারও ট্রাম্পের নির্বাহী আদেশে নিন্দা জানিয়েছে। তাদের দাবি আদেশটি বিভ্রান্তিকর এবং ভুল তথ্যে ভরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। উৎসবমুখর নানা আয়োজনের মধ্য দিয়ে ইরানে শুরু হয়ে গেল ইসলামী বিপ্লবের 46তম বার্ষিকী উদযাপন। জাতীয় ঐক্য বিপ্লবী চেতনায় উজ্জীবিত হয়ে দেশ জুড়ে রাস্তায় নামেন লাখো মানুষ। পশ্চিমা আগ্রাসন ও বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে বিপ্লবের চেতনায় অটল থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা। ঐতিহাসিক ইসলামী বিপ্লবের 46তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে জনতার ঢল নামে মধ্যপ্রাচ্যের দেশ ইরানে। সোমবার রাজধানী তেহরানে আয়োজিত সমাবেশে অংশ নেন লাখো মানুষ। জাতীয় পতাকা হাতে বিপ্লবের জয়গান তুলে রাজপথে মিছিল করেন তারা। এছাড়া প্যারাগ্লাইডিং প্রদর্শনী, শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা সহ নানা বর্ণাঢ্য আয়োজনে সূচনা হয় ইসলামী বিপ্লবের 46তম বার্ষিকী উদযাপন।
তেহরানের ঐতিহাসিক আজাদি স্কয়ার ও এঙ্গেলাব স্কয়ারে সমবেত হন অসংখ্য মানুষ। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, বিপ্লবী গার্ড কমান্ডার কাশেম সোলাইমানি ও সামরিক কর্মকর্তা আলী সাইয়েদ সিরাজির প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা। মার্কিন সাম্রাজ্যবাদ ও দখলদারিত্ব রুখতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধী নানা স্লোগানে মুখর হয়ে ওঠে তেহরানের রাজপথ। বার্ষিকী উপলক্ষে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেন। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য ইসরায়েলকেই দায়ী করেন তিনি। এছাড়া সম্প্রতি তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ের হত্যার বিষয়টি উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, বিদেশি শক্তির কাছে নতি স্বীকার করবে না ইরান। ট্রাম্প একদিকে বলেন তিনি আলোচনা করতে চান, আবার একই সঙ্গে তিনি এই বিপ্লবকে নস্যাৎ করতেও সম্ভাব্য সকল ষড়যন্ত্রও করছেন। তারা ঐক্যবদ্ধ ইরানকে ভয় পায়, তারা আমাদের বিভক্ত করতে চাইছে, তারা দ্বন্দ্ব সংঘাত খুঁজছে। আমরা কখনোই বিদেশিদের কাছে নতি স্বীকার করব না, তবে আমরা যুদ্ধও চাই না। কৃষকদের বিক্ষোভে উত্তাল যুক্তরাজ্যের ওয়েস্টমিনিস্টার। স্থানীয় সময় সোমবার সরকারের একটি নতুন পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসেন হাজার হাজার কৃষক। পরিকল্পনায় কৃষি জমির উত্তরাধিকার কর আরোপ করা হবে। এতে তাদের পারিবারিক কৃষি খামারের ভবিষ্যৎ হুমকির মুখে পড়তে পারে অভিযোগ উঠেছে। এদিকে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল বসনিয়ার রাজধানী সারাজেভো। বিক্ষোভকারীদের অভিযোগ, অক্টোবর মাসের ভয়াবহ বন্যায় ২৭ জনের মৃত্যু হলেও এখনও ক্ষতিগ্রস্তদের যথাযথ সহায়তা বা পুনর্নির্মাণ কাজ শুরু হয়নি। ট্রাক্টর নিয়ে রাস্তায় হাজার হাজার কৃষক। স্থানীয় সময় সোমবার যুক্তরাজ্যের কৃষকরা ওয়েস্টমিনস্টারে সরকারের নতুন পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এভাবেই রাস্তায় নেমে আসেন। কৃষি জমিতে উত্তরাধিকার কর আরোপ করার পরিকল্পনা নেয় যুক্তরাজ্য সরকার। এতে পারিবারিক কৃষি খামারের টেকসই হুমকির মুখে পড়তে পারে বলে অভিযোগ উঠেছে। কৃষকদের দাবি, নতুন কর আরোপ হলে তাদের সন্তানরা জমি বিক্রি করতে বাধ্য হবেন, পারিবারিক কৃষির ভবিষ্যৎ সংকটে পড়বে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়, এই পরিকল্পনাটি মূলত বড় আকারের কৃষি জমির ওপর প্রভাব ফেলবে। এর মাধ্যমে জনগণের জন্য জনসেবা খাতে অর্থ সংগ্রহ হবে। এদিকে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল বসনিয়ার রাজধানী সারাজেভো। বিক্ষোভকারীদের অভিযোগ, অক্টোবর মাসের ভয়াবহ বন্যায় ২৭ জনের মৃত্যু হলেও এখনও ক্ষতিগ্রস্তদের যথাযথ সহায়তা বা পুনর্নির্মাণ কাজ শুরু হয়নি। বিশেষ করে দক্ষিণের দোনজা জাবালনিকা গ্রামে অবৈধ খনি ধসের কারণে ১৯ জন নিহত হন। তাছাড়া ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য দেশ থেকে আসা সাহায্য এখনও বিতরণ হয়নি। বসনিয়ায় ১৯৯০-এর দশকে জাতিগত সংঘর্ষে প্রায় ১ লাখ মানুষ প্রাণ হারান। আজও জাতিগত বিভাজন এবং রাজনৈতিক অস্থিতিশীলতায় ভুগছে দেশটি। নাদিম মারজান, সময় সংবাদ। জার্মানিতে আগাম নির্বাচন উপলক্ষে টেলিভিশন বিতর্কে অংশ নিয়েছেন দেশটির দুই রাজনৈতিক দল এসপিডি ও সিডিইউ থেকে চ্যান্সেলর পদপ্রার্থী ওলাফ শলস, তার প্রতিদ্বন্দ্বী ফ্রিডরিশ মের্জ। বিতর্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, ইইউ নীতি, অভিবাসন সমস্যা ও অর্থনীতি সহ আরও নানা বিষয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন তারা। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানিতে আগাম নির্বাচনের বাকি আর মাত্র ২ সপ্তাহ। ২৩ ফেব্রুয়ারির এই নির্বাচনকে সামনে রেখে দেশটির রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। নির্বাচনে নিজ দলেরও প্রার্থীদের পোস্টার ও লিফলেট বিতরণ করতে দেখা যাচ্ছে শহরের অলিগলিতে। এরই ধারাবাহিকতায় এবার টেলিভিশন বিতর্কে অংশ নিলেন নির্বাচনে ২ হেভিয়েট প্রার্থী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি থেকে মনোনীত ক্ষমতাসীন চ্যান্সেলর ওলাফ শলস ও রক্ষণশীল দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ থেকে চ্যান্সেলর হওয়ার দৌড়ে এগিয়ে থাকা ফ্রিডরিশ মের্জ। বিতর্কের শুরুতেই উঠে আসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র জার্মানির সম্পর্কের বিষয়টি। জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়নের পণ্য রফতানিতে ট্রাম্পের শুল্ক নীতি কার্যকর হলে কেমন পদক্ষেপ নেওয়া হতে পারে, এমন প্রশ্নের উত্তরে শলস বলেন, এমন কিছু ভাবা হলে ইইউ কড়া জবাব দেবে। বিতর্কের টেবিলে জার্মানির অভিবাসন সংকট নিয়েও কথা হয়। দেশটির সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ও অভিযুক্ত অভিবাসীদের দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠাতে দৃঢ় অবস্থানের কথা জানান প্রার্থী ফ্রিডরিশ মের্জ। বিপরীতে এটি ইইউর অভিবাসন আইনের লঙ্ঘন বলেও জানান চ্যান্সেলর শলস। সবশেষে জার্মানির অর্থনীতির বেহাল দশা, কর্মসংস্থানের অভাব ও ঋণের বোঝার জন্য চ্যান্সেলর শলসকেই দায়ী করেন প্রতিদ্বন্দ্বী মের্জ। ক্ষমতায় এলে দেশের অর্থনীতি তার আগের গৌরব ফিরে পাবে বলেও দাবি করেন তিনি। বেকারদের কর্মসংস্থানের প্রতিশ্রুতিও দেন মের্জ।
জার্মানিতে জাতীয় নির্বাচনের আগে টেলিভিশন কিংবা গণমাধ্যম বিতর্কে অংশ নেওয়া চ্যান্সেলর পদপ্রার্থীদের একটি শুদ্ধ রাজনৈতিক সংস্কৃতির অংশ। তবে যেসব বিষয় নিয়ে শলস এবং ম্যাচ বিতর্কে অংশ নিলেন, নির্বাচনের পর সেই প্রতিশ্রুতি কতটুকু রক্ষা করবেন সেটি সময় বলে দেবে বলছেন এদেশের রাজনৈতিক বিশ্লেষকরা। আর সত্যিকার অর্থে এই চ্যান্সেলর কার্যালয়ের দাবিদারকে তা জানা যাবে 23 ফেব্রুয়ারির পর। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। ব্রিটিশ ভারতীয় ঔপন্যাসিক সালমান রুশদির ওপর ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত হাদি মাতারের বিচার শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের চতাকুয়া কাউন্টির আদালত প্রাঙ্গণে হাজির করা হয় অভিযুক্তকে। যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে 2022 সালে ছুরি হামলার শিকার হন সালমান রুশদি। তার উপর হামলার ঘটনায় অভিযুক্ত হন হাদি মাতার নামে এক মার্কিন নাগরিক। তবে রুশদিকে হত্যা চেষ্টার অভিযোগ তিনি অস্বীকার করেন। ব্রিটিশ ভারতীয় ঔপন্যাসিক সালমান রুশদির উপর ছুরি হামলার ঘটনায় অভিযুক্ত আততায়ী হাদি মাতারের বিচার শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের চতাকুয়া কাউন্টির আদালত কক্ষে হাজির করা হয় অভিযুক্তকে। মাতারের বিরুদ্ধে মঞ্চে উঠে রুশদিকে 10 বার ছুরিকাঘাত করার অভিযোগ আছে। এই হামলায় রুশদি এক চোখের দৃষ্টিশক্তি এবং এক হাতের কর্মক্ষমতা হারিয়েছেন। তার লিভারও ক্ষতিগ্রস্ত হয়েছে। 1988 সালে প্রকাশিত স্যাটানিক ভার্সেস উপন্যাসের জন্য 3 দশকেরও বেশি সময় ধরে হত্যার হুমকি পেয়ে আসছিলেন লেখক রুশদি। তার এই উপন্যাস বিশ্বজুড়ে বিতর্কের জন্ম দিয়েছিল এবং বিভিন্ন দেশে মুসলমানদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছিল। নাদিম মারজান, সময় সংবাদ। কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতিতে নেতৃত্ব দেওয়া প্রতিষ্ঠান ওপেন এআই কেনার প্রস্তাব দিলেন ইলন মাস্ক। তার নেতৃত্বাধীন বিনিয়োগকারী গোষ্ঠী $9,740 কোটি প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটির সমস্ত সম্পদ কিনে নেওয়ার জন্য। এই প্রস্তাবে তিরস্কার করে কোম্পানিটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান $974 কোটি সামাজিক মাধ্যম এক্স কেনার কথা টুইট করেন। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ওপেন এআই। এবার এই প্রতিষ্ঠানটি কেনার প্রস্তাব দিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। তার নেতৃত্বাধীন বিনিয়োগকারী দল $9,740 কোটি বিনিময়ে প্রতিষ্ঠানটির সমস্ত সম্পদ কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছে। স্থানীয় সময় সোমবার মাস্কের আইনজীবী এই খবর নিশ্চিত করেন। ওপেন এআইকে কেন্দ্র করে ইলন মাস্ক ও স্যাম অল্টম্যানের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। 2015 সালে মাস্ক ও অল্টম্যান যৌথভাবে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করলেও পরবর্তীতে মাস্ক সরে দাঁড়ান। মাস্কের দাবি প্রতিষ্ঠানটি এখন মূল লক্ষ্য অলাভজনক প্রতিষ্ঠান থেকে সরে গিয়ে মুনাফার দিকে ঝুঁকেছে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে ওপেন এআই বলছে উন্নত এআই মডেল তৈরির জন্য বিনিয়োগ আকর্ষণ করতেই প্রতিষ্ঠানটিকে লাভজনক মডেলে রূপান্তর করা হয়েছে। প্রতিষ্ঠানটির বর্তমান মূল্য প্রায় $300 বিলিয়ন বলে ধারণা করা হচ্ছে, যা মাস্কের প্রস্তাবিত মূল্য থেকে অনেক বেশি। মাস্কের নেতৃত্বে ওপেন এআই কেনার এই প্রস্তাবে আরও কয়েকটি বিনিয়োগ প্রতিষ্ঠানও সমর্থন দিচ্ছে। বিনিয়োগকারীরা বিশ্বাস করেন ওপেন এআই পুনরায় গবেষণা কেন্দ্রিক ও উন্মুক্ত প্রযুক্তি উন্নয়নের পথে ফিরলে কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতিতে এটি ইতিবাচক ভূমিকা রাখবে। তবে এই প্রস্তাব তিরস্কার করে উড়িয়ে দিয়েছেন কোম্পানিটির বর্তমান প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। প্রস্তাবের প্রতি উত্তরে $974 কোটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স কেনার কথা জানান তিনি। প্রযুক্তি বিশ্বে এই প্রস্তাব ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ নিয়ে মাস্ক ও অল্টম্যানের দ্বন্দ্ব আরো গভীর হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। অপ্রাপ্তবয়স্ক শিশুদের সঙ্গে নিয়ে হজ পালন নিষিদ্ধ করেছে সৌদি আরব। অতিরিক্ত ভিড়, পরিবহন সমস্যা সহ নানা ধরনের কঠিন পরিস্থিতি শিশু ও তাদের অভিভাবকদের জন্য বিপজ্জনক হতে পারে এমন আশঙ্কা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিয়াদ থেকে আরিফুর রহমানের প্রতিবেদন। চলতি বছরের হজ মৌসুমে শিশুদের সঙ্গে নিয়ে হজ পালনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। স্থানীয় সময় রোববার মন্ত্রণালয়টির পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। হজের সময় ভিড় ও পরিবহন সমস্যা সহ নানা ধরনের কঠিন পরিস্থিতি বিপজ্জনক হতে পারে শিশু ও তাদের অভিভাবকদের জন্য। শিশুদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া সবার জন্য পবিত্র হজকে নিরাপদ করতেই দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে বলেও জানা যায়। প্রায় 10-12 বছর ধরে কিন্তু গরমের মধ্যে হজের ইয়াটা চালু হয়।
তো গর্ভের মধ্যে অনেক শিশু সন্তান যারা ছোট ছোট বাচ্চারা আছে তারা বড়রাই অনেক সময় হিমশিম খাওয়া যায়, আর ছোট বাচ্চারাই হজ করতে গিয়ে দেখা গেছে অনেক সময় অসুস্থ হয়ে পড়ে এবং অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, যার জন্য সবার জন্যই কষ্ট হয়। সৌদি সরকার যে সিদ্ধান্তটা নিচ্ছে যে শিশুদেরকে নিয়ে হজ করা যাবে না, আমার মনে হয় আমার অভিজ্ঞতা থেকে যে এটা সুন্দর একটা সিদ্ধান্ত নিচ্ছে। নতুন এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পাশাপাশি যারা আগের বছরগুলোতে হজে যেতে পারেননি তাদের এবার অগ্রাধিকার দেওয়া হবে। মন্ত্রণালয় জানায় এর মাধ্যমে হজের পুনরাবৃত্তি কমিয়ে আনা এবং মুসলিম উম্মাহর জন্য হজ পালনের বিষয়টি নিশ্চিত করা সম্ভব হবে। সৌদি আরবের হজ ব্যবস্থাপনাকে আরো উন্নত এবং সুরক্ষিত করার বিষয়টিও প্রাধান্য পেয়েছে এই সিদ্ধান্তের পেছনে। তবে অনেকেই বিরোধিতা করেছেন এই সিদ্ধান্তের। শিশুসহ পরিবারকে নিয়ে হজে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তাদের অনেকেই মনে করেন এই নিষেধাজ্ঞা মুসলিম পরিবারগুলোর জন্য এক ধরনের অসুবিধা সৃষ্টি করবে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে এবছর হজে অংশগ্রহণকারী ব্যক্তিদের সুরক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে, যাতে বিশ্বের বিভিন্ন স্থান থেকে আগত মুসলিমরা নিরাপদে হজ পালন করতে পারেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। ভিন্ন ভাষা এবং সংস্কৃতিতে গড়ে ওঠা ইতালি প্রবাসী বাংলাদেশি শিশুরা রংতুলির মাধ্যমে দেশের প্রতিচ্ছবি তুলে ধরে প্রশংসা কুড়িয়েছে। অমর ২১ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এ দৃশ্য দেখা যায়। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইতালির রাজধানী রোমে এক সময় কয়েকটি বাংলা স্কুল পরিচালিত হতো। সময়ের ব্যবধানে এখন আর একটিও নেই। এখানে বড় হওয়া শিশুরা ইংরেজি এবং ইতালীয় ভাষাতেই পড়াশোনা করে। তবে কিছু সচেতন অভিভাবক এবং সামাজিক সংগঠনের কারণে এসব শিশুরা বাংলাদেশ সম্পর্কে এবং দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পায়। তারই প্রমাণ মিলেছে রোমে অমর ২১ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোমে বহু সংগঠন এ ধরনের কর্মসূচির আয়োজন করে থাকলেও এখন তেমনটি আর চোখে পড়ে না। রোম থেকে পরিচালিত অনলাইন মিডিয়া স্বাধীন বাংলা টেলিভিশন অমর ২১ উপলক্ষে এবার এই প্রতিযোগিতার আয়োজন করে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় রোমের কমিউনিটির নেতা ছাড়াও উপস্থিত ছিলেন অনেকে। ছবি আঁকার প্রতি কিছুটা হলো আগ্রহ প্রকাশ করতে পেরেছেন এবং আমাদের যে অরিজিন যে কৃষ্টি সংস্কৃতি এটাই কিছুটা হলো তাদের কাছে দিতে পারছেন, আমাদের দিতে পারছেন, সেই জন্য ধন্যবাদ। প্রতিটি শিশু চমৎকার এঁকেছে। বাংলাদেশিদের সঙ্গে সম্পৃক্ততা খুবই ভালো লেগেছে। 4 থেকে 16 বছর বয়সীদের নিয়ে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। ইয়েমেনের রাজধানী সানায় ধীরে ধীরে ফেরত আসতে শুরু করেছে শিল্পকর্মের চর্চা। একটি গ্যালারিতে প্রদর্শিত হয়েছে দেশের শীর্ষ স্থানীয় চিত্রশিল্পী মাজেদ আল হামদানির চিত্রকর্ম, যেখানে ফুটিয়ে তোলা হয় জনগণের দৃঢ়তা, অনুভূতি, আশা এবং মানবতার গল্প। চিত্রকর্মগুলোতে ঐতিহ্যবাহী পোশাক পরা নারী, মলিন মুখাবয়ব, গ্রাম ও শহরের দৃশ্য যেখানে অতীত ও বর্তমান মিলেমিশে একাকার। প্রতিটি রেখা ও তুলির আঁচড় যেন জীবন্ত করে তুলেছে চিত্রকর্মগুলোকে, যেগুলো মনোযোগ দিয়ে ঘুরে দেখছেন অনেকে। ভিন্নধর্মী এই চিত্রকর্মগুলোকে ক্যামেরাবন্দি করছেন অনেকে। এই চমৎকার চিত্র প্রদর্শনীটি অনুষ্ঠিত হয় ইয়েমেনের রাজধানী সানার একটি গ্যালারিতে, যেখানে প্রদর্শিত হয় দেশের শীর্ষস্থানীয় চিত্রশিল্পী মাজেদ আল হামদানির চিত্রকর্ম। কিছু চিত্রকর্ম যেমন ফিলিস্তিনি জনগণের দুর্ভোগের গল্প বলে, আবার কিছু শিল্পকর্ম প্রতিচ্ছবি হয়ে উঠেছে সাধারণ মানুষের অনুভূতির। এই শিল্পকর্মগুলোর মাধ্যমে নীরব ক্যানভাসে জীবিত হয়ে উঠেছে ইয়েমেনের মানুষের দুঃখ, দুর্দশা এবং আশার কথা। এছাড়াও তুলে ধরা হয় ইয়েমেনের প্রাচীন ঐতিহ্যকে। এই চিত্রকর্মের শিল্পীদের মূল লক্ষ্য হলো ইয়েমেনের পরিচয়কে তুলে ধরা। এটি একটি অনন্য প্রচেষ্টা যা আমাদের প্রাচীন ইয়েমেনের ঐতিহ্যকে তুলে ধরে। এই প্রদর্শনী কেবল ইয়েমেনের ইতিহাসের ভেতরেই সীমাবদ্ধ নয়, বরং এটি সীমানার বাইরে গিয়েও বিস্তার লাভ করেছে বলে জানান আয়োজকরা। মাজেদ হামদানি জানান, দেয়ালে টাঙানো এই শিল্পকর্মগুলোর মাধ্যমে তিনি বাস্তবতার পাশাপাশি বিভিন্ন শিল্পধারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। প্রদর্শনীটি 5টি বিভাগে ভাগ করা হয়েছে, যেখানে 120টিরও বেশি চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। রোমের বেলুন মিউজিয়ামে শুরু হয়েছে এক অনন্য প্রদর্শনী, ইউফোরিয়া। নানা রঙের বেলুন, আলো আর অভিনব শিল্পকর্মে ভরা এই প্রদর্শনী দর্শনার্থীদের জন্য নিয়ে এসেছে এক অন্যরকম অভিজ্ঞতা। ছোট বড় সবাই মুগ্ধ বেলুনের দুনিয়ায়।
রোমের বেলুন মিউজিয়াম যেন এক কল্পনার জগৎ। চারিদিকে বেলুনের শিল্পকর্ম আর বাতাসে ভাসমান আলো, সব মিলিয়ে রঙিন এক পরিবেশ। দেখে মনে হবে যেন বেলুনের এক বিশাল সমুদ্র। এই প্রদর্শনী শুধু দেখা বা বিনোদনের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির মিশ্রণ। শিল্পীদের সৃজনশীলতা আর দর্শনার্থীদের কল্পনার সংমিশ্রণে তৈরি হয়েছে এক অভূতপূর্ব পরিবেশ। প্রদর্শনীতে রয়েছে বিশাল আকারের বাড়ির মতো এক ভাস্কর্য, যার ভেতরে শুধু বেলুন দিয়ে ভর্তি। এছাড়াও ঝুলন্ত লাইট স্থাপন করা হয়েছে। বিশাল আকৃতির বল আর একাধিক আলো আঁধারের খেলা দর্শকদের বিস্ময়ে ভরিয়ে দিচ্ছে। এই প্রদর্শনীটি খুব মজার এবং অনন্য। এটি শুধু বিনোদনের জন্য নয়, বরং শিল্পের বিভিন্ন বার্তা বোঝারও সুযোগ করে দেয়। উপভোগের পাশাপাশি হাতে ছুঁয়েও প্রদর্শনী দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা। বেলুনের এই রাজ্যে ঢুকে যেন বাস্তব জগতের কথা ভুলে যেতে হয়। শিশুদের পাশাপাশি বড়দের রয়েছে বেলুন উৎসব উপভোগের সুযোগ। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ট্রাম্পের গাজা দখলের ঘোষণা প্রত্যাখ্যান আরব বিশ্বের, ওয়াশিংটনকে বার্তা দিল কায়রো। হঠকারিতায় মধ্যপ্রাচ্যে প্রভাব হারাচ্ছে যুক্তরাষ্ট্র, মত বিশ্লেষকদের। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।